সকাল ৯টা। মায়া ঘুম থেকে উঠে হৃদকে বিছানায় পায়নি। পেয়েছে লম্বা একটা কোলবালিশ। বালিশটা দেখে মায়া নাক কুচকাল। বেরসিক জামাই পেলে মাঝে তো কোলবালিশই থাকবে। মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। প্রথমে ভেবেছিল গোসল করবে, পরে আবার চিন্তাভাবনা বাদ দিল। শীতের সকালে গোসল করার সাহস মায়ার নেই। হৃদ মায়ের উপর রাগ করে দূরে আছে। এতে মায়ের ভালোই হয়েছে। শীতের সকালে গোসল করা থেকে মায়া বিরতি পেয়েছে। হৃদের এই রাগটা পুরো শীত পর্যন্ত চললে মায়ের জন্য মন্দ হয় না। শীতে গোসল করার ঝামেলাও থাকবে না। অফারটা ভালোই। শুধু রাতে ঘুমানোর জন্য হৃদের উষ্ণ বুকটা পেলেই হবে মায়ার। মায়া গুনগুন শব্দে গান গাইতে গাইতে ঘর গোছালো। বিছানা ঝেড়ে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রাখল। গায়ে সবুজ রঙের একটা থ্রিপিস পরে ওড়না দিয়ে মাথার কাপড় টেনে ঘর ছাড়ল। কুয়াশা ভেদ করে রোদ উঠে গেছে, তাই শীতবস্ত্র গায়ে জড়ালো না। মায়া সিঁড়ি বেয়ে গুনগুন শব্দে গান গাইতে লাগলো। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবাই দিচ্ছে বিয়া। হৃদ ড্রয়িং রুমে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ফর্সা গায়ে কালো শার্ট প্যান্ট ইন করা, বাম হাতের কবজিতে একটা ঘড়ি। বাম হাতটা সে পকেটে গুজে রেখেছে, ডান হাতে ফোন কানে চেপে। শার্টের দুটো হাত সবসময়কার মতো ভাঁজ করে গুটিয়ে রেখেছে। সুফিয়া খান ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে। আরাব খান হেনা খানের সঙ্গে নিহাল খান বসার ঘরের সোফায় বসে কথা বলছে। দূরত্ব বেশি হওয়ায় আপাতত তারা কেউ মায়ের গান শোনেনি। তবে হৃদের কানে মায়ের গানটা পৌঁছেছে। হৃদ কান থেকে ফোন সরিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো কপাল কুঁচকে সিঁড়ির দিকে। মায়া তখনও হৃদকে লক্ষ্য করেনি। সে গুনগুনিয়ে একই গান বারবার রিপিট করছে। হৃদের কাছাকাছি আসতেই মায়ের হৃদকে তাকিয়ে থাকতে দেখে সে ভ্যাবাচাকা খেয়ে দুই হাতে মুখ চেপে ধরল। অসময়ে মায়ের গানটা গাওয়া ঠিক হয়নি। হৃদ গানটা শুনেছে কিনা বলা যাচ্ছে না, তবে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে মায়ের গানটা শুনেছে। আবার মায়া ভাবল হৃদ তো সবসময় মায়ের দিকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতেই তাকায়, এখনও হয়তো তাই তাকিয়েছে। তাছাড়া মায়ের গুনগুনিয়ে গান হৃদ নাও শুনতে পারে, যেহেতু দুজনের মাঝে দূরত্ব ছিল বেশ। আর যদি শুনেও থাকে তাহলে কথাটা তো সত্যি। মায়ের জামাই তো বুড়োই, দেখতে হৃদ খান সুদর্শন হলেই বা কি, বয়স তো 30-এর বেশি, আর বেরসিক পুরুষ। কয়েক সেকেন্ড সময় নিয়ে মুখ থেকে হাত সরিয়ে মায়া একই গান ফের গুনগুনালো। হৃদকে শুনিয়ে শুনিয়ে গাইল। বুড়া প্রেম বোঝে না, হাটে কেমন কোকাইয়া কুকাইয়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবাই দিছে বিয়া। মায়া হৃদকে গানটা শুনিয়ে শুনিয়ে গিয়ে পাশ কাটতে চাইলে হৃদ মুহূর্তেই মায়ের চুলের বেনিটা টেনে ধরল। হঠাৎ চুলে টান খাওয়াই মায়া মৃদু আর চিৎকারে পিছিয়ে গেল বেনির টানে। মায়ের চিৎকার শুনে সুফিয়া খান ডাইনিং হতে, আরাব খান হেনা খান নিহাল খান সোফা হতে হৃদ মায়ের দিকে তাকালো। হৃদ মায়ের চুলের বেনি হাতে পেঁচিয়ে টেনে দাঁতে দাঁত পিষে বলল, আমি বুড়ো? আরে চুল ছাড়ি দেন, আই কষ্ট পায়ের। আম্মুজান আন্নের ফুয়া আর লগে কি গড়ের? হৃদের মাতৃভূমি চট্টগ্রাম হয়েও সে কখনো চট্টগ্রামের ভাষায় কথা বলে না। হৃদ রাদিফ জন্মের পর থেকেই তারা শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত। এইটা তাদের পারিবারিক শিক্ষা। খান পরিবারের সবাইকেই শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায়। কেউ চট্টগ্রামের ভাষায় কথা বলে না। তবে নিহাল খান, আরাব খান কিংবা হেনা খানকে প্রায় কাজের লোকের সঙ্গে অথবা চট্টগ্রামের মানুষের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলতে দেখা যায়। এমন না হৃদ চট্টগ্রামের ভাষা জানে না, সে জানে, তবে সে কখনো বলে না। কিন্তু মায়া যে এই কয়েকদিনে চট্টগ্রামের ভাষা বেশ রপ্ত করে ফেলেছে, সেটা মায়ের মুখেই স্পষ্ট চট্টগ্রামের ভাষা শুনে বোঝা গেল। হৃদের রাগ বাড়ল। সে দাঁতে দাঁত পিষে মায়ের চুল ফের টানল। ধমকের সুরে বলল, ইউ স্টুপিড। আমু চান না, ইতে আর লগে কি গড়ের? মায়া ফের সুফিয়া খানকে ডাকল। সুফিয়া খানের কিছু বলার আগে সোফা থেকে আরাব খান ডাক ছেড়ে হৃদকে চট্টগ্রামের ভাষায় বলল, হৃদ তুই আর নাতবর চুলিয়ল ধরি কেন টানোর? ইবার কষ্ট লাগের না? ইবার চুল ছাড়ি দে। হৃদ চোয়াল শক্ত করে মায়ের দিকে কিড়মির করে তাকায়। মায়ের হৃদের থেকে চুল ছাড়াতে চেয়ে আরাব খানকে বলল, দাদা ভাই আইনে আর কষ্ট বুঝুন, মেহেরবানি করি আরে বাসান দাদা ভাই, আনের নাতিয়ে খালি আরে মারে। আরাব খান কিছু বলবে তার আগেই ডাইনিং থেকে ভেসে এলো সুফিয়া খানের গম্ভীর গলার স্বর, হৃদ মায়ের চুল ছেড়ে খেতে এসো। হৃদের রাগ থাকা সত্ত্বেও সে মায়ের চুল ছেড়ে দিতেই মায়ের হৃদকে মুখ বেঁকিয়ে ফের গান গেয়ে বলল, আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবাই দিচ্ছে বিয়া। খাবার টেবিলে সকলেই বসে। হৃদের দুই পাশে আরাব খান আর নিহাল খান বসেছে। আরাব খানের পাশে মায়া, তারপর হেনা খান। সুফিয়া খান নিহাল খানের পাশে বসবেন। তিনি সকলের প্লেটে নাস্তা তুলে দিয়ে নিহাল খানকে বেশ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে রাদীপের কথা জানতে চাইলেন। রাদীপ কোথায়? রাতে বাসায় ফেরেনি কেন? রাদীপ নিহাল খানের পার্টি অফিসে থাকে সব সময়, তবে রাতে সে নিহাল খানের সঙ্গে বাড়ি ফিরে আসে। কিন্তু কাল সন্ধ্যায় হঠাৎ রাদীপ নিহাল খানকে কাজের কথা বলে কোথায় যে গিয়েছে সেটা তিনি জানেন না। রাতে 2-1বার কল দিয়েছিলেন তিনি,
কিন্তু রাদিফের ফোনটা বন্ধ পেয়েছেন। এখন এই বিষয়টা যদি তিনি সুফিয়া খানকে জানান তাহলে নিহাল খানের প্রতি রেগে যাবেন তিনি। রাদিফকে তিনি এমনিতেই রাজনীতিতে জড়াতে দিতে চাননি। এখন আবার রাদিফের নিখোঁজ থাকার ব্যাপারটা সুফিয়া খান ভালোভাবে মেনে নেবেন না। নিহাল খান খাওয়া ছেড়ে কিছু বলবে তার আগেই হৃদ খেতে খেতে গম্ভীর গলায় উত্তর দিয়ে বলল, রাদিফ মুরাদপুর আছে। নিহাল খান থেকে সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি হৃদের দিকে ঘুরে গেল। তিনি সুচালো ভঙ্গিতে বললেন, সেখানে কি করছে ও? রাতে বাসায় ফেরেনি কেন? হৃদ কিংবা সুফিয়া খান দুজনের কারো মিথ্যে বলার অভ্যাস নেই। তারা মজা করে হলেও মিথ্যে বলতে চায় না, সেজন্য তাদের কথাবার্তায় স্পষ্ট এবং স্ট্রেট হয়। হৃদ সত্যিটা বলে ফেলল, কিছু ডিস্টার্ব, তাই বাসায় ফেরেনি। কিসের ডিস্টার্ব ও? ব্যক্তিগত। হৃদের অল্প কথার উত্তর। সে তখনও খাচ্ছে মনোযোগ সহকারে। হৃদের দৃষ্টি খাবারে, অথচ ডাইনিংয়ের সকলেই খাওয়া ছেড়ে হৃদের মুখের দিকে তাকিয়ে আছে। সুফিয়া খান হৃদের মুখে অল্প কথায় ব্যক্তিগত শব্দটা শুনেই তিনি রাগে চোয়াল শক্ত করলেন। তিনি সহজেই বুঝে গেছেন হৃদ ব্যক্তিগত শব্দ ব্যবহার করে রাদিফের প্রেমজনিত ব্রেকআপ বিষয়টি বুঝিয়েছে। রাদিফের রিলেশন নিয়ে সুফিয়া খানের শুরু থেকেই কোনো মতামত ছিল না। লন্ডনের মেয়েরা লং ডিস্টেন্স রিলেশনশিপ প্রেফার করে না, তারা লাইফ পার্টনার সবসময় পাশে চায়। সেক্ষেত্রে রাদিফ বিগত 2 বছরেরও বেশি বাংলাদেশে থাকছে। গত বছর যাও লন্ডনে 2-3 বার গিয়েছিল, এই বছর একবারও যায়নি। এমনকি লন্ডনে পড়াশোনা করবে না বলে স্থগিত করে দিয়েছে সবকিছু। তাই রাদিফের গার্লফ্রেন্ড রাদিফের অনুপস্থিতিতে লন্ডনের কোনো এক নাগরিক ছেলের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে জড়িয়েছে। সেটা তিনি আরও কয়েক মাস আগেই শুনেছিলেন। নিহালের নির্বাচনের পর হৃদ মায়াকে নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় তখন এই খবরটা পেয়েছিলেন তিনি। হৃদই জানিয়েছিল, কিন্তু তখন রাদিফ বাবার নির্বাচনে উৎসাহিত থাকায় তাকে কেউ এই খবরটা জানায়নি। কাল হৃদ চট্টগ্রামে ফিরলে আসিফকে দিয়ে সে এই বিষয়টা রাদিফকে জানায় প্রমাণ সহকারে। আর এতেই রাদিফ দীর্ঘ 3 বছরের রিলেশনের শোকে কাতর হয়ে চট্টগ্রামের মুরাদপুর ফ্ল্যাটে রাতে থেকেছে, বাড়িতে ফেরেনি। সুফিয়া খান বেশ শক্ত গলায় হৃদকে বলল, ওকে বলো বাসায় ফিরতে, ওর দেবদাস হওয়ার জন্য আমি ছেলে জন্ম দিইনি। জি আম্মু। হৃদের সম্মতিতে মায়াবাদে সকলেই রাদিফের ব্রেকআপের বিষয়টি আন্দাজ করতে পারল। মায়াকে যতক্ষণ না পর্যন্ত কেউ ভেঙে কিংবা মুখে বলে বোঝাচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়া ইশারা ইঙ্গিতের কথাবার্তা বোঝে না। মায়া খেতে খেতে ভাবল আজ হৃদের সঙ্গে যাবে মুরাদপুরে, কিন্তু পরমুহূর্তেই কিছুক্ষণ আগে হৃদকে উস্কানোর গানটা মনে করে হৃদের সঙ্গে যাওয়ার চিন্তা বাদ দিল। এর মাঝে সুফিয়া খান ফের হৃদের প্রসঙ্গ পাল্টে বললেন, আমরা তোমার বিয়েটার একটা আনুষ্ঠানিক ঘোষণা করতে চাচ্ছি হৃদ। যেহেতু তুমি আনুষ্ঠানিক বিয়ে করতে চাচ্ছ না, তাই আমরা ভাবছি একটা মেজবান রাখবো তোমাদের বিয়ের দাওয়াতের। তুমি বিয়ে করেছো সেটা আমাদের নিকট আত্মীয় স্বজন ছাড়া বাইরের কেউ জানে না তেমন। আমরা চাচ্ছি একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সামাজিকভাবে সবাইকে জানাতে তুমি খান পরিবারের বড় ছেলে, তোমার সাথে এই বংশের মানসম্মান জড়িয়ে আছে। তোমার সাথে হঠাৎ করে মায়াকে দেখলে মানুষ ভাবতে পারে তুমি অন্য মেয়ে নিয়ে ঘুরছ। মায়া যে তোমার বউ সেটা সমাজে জানে না। এতে তোমার বউ আর তুমি দুজনই মানুষের কাছে ছোট হচ্ছ। তাই তোমার আনুষ্ঠানিক বিয়েতে আপত্তি থাকায় আমরা আনুষ্ঠানিক মেজবানের আয়োজন করতে চাচ্ছি। সেখানে সমাজের লোকজন, আত্মীয় স্বজন, তোমার বাবার রাজনীতির সাথে জড়িত সবাইকে ইনভাইট করা হবে। এতে তোমার কোনো আপত্তি হবে বলে আমার মনে হচ্ছে না। সুফিয়া খানের কথায় উৎসুক সকলে হৃদের দিকে তাকায়, মায়াও তাই। হৃদ খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। টিস্যু নিয়ে মুখ মুছে মায়ের দিকে এক পলক তাকাতেই দুজনের চোখাচোখি হলো। মায়া নিজের উৎসুক দৃষ্টি হৃদের থেকে সরালো না, তবে হৃদ নিজের দৃষ্টি ঘুরিয়ে সম্মতি দিয়ে বলল, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করুন, এতে আমার আপত্তি নেই। কথাটা বলেই হৃদ চলে যাচ্ছিল। সুফিয়া খান ফের বললেন, তাহলে আগামী শুক্রবার মেজবানের ডেটটা রাখি। আপনার ইচ্ছা। আজ শনিবার, সামনের শুক্রবারের মেজবানের তারিখ রাখা হয়েছে, মানে আর 6 দিন বাকি অনুষ্ঠানের। সুফিয়া খান হৃদের বিয়ের আনুষ্ঠানিক মেজবান রাখতে চাচ্ছেন, সেটা নিহাল খান কিংবা আরাব খান, হেনা খান কেউ জানতেন না। সুফিয়া খান আগে আলোচনা করেননি তাদের সঙ্গে। হঠাৎ করে হৃদের সঙ্গে কথা বলে সবার সামনে ডিসিশন নিয়েছেন তিনি। এতে অবশ্য কারো আপত্তি নেই। নিহাল খান শুধু খাওয়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার গম্ভীর সুফিয়া খানের মুখটা পরখ করলেন। বউটা আগের থেকে আরো সুন্দর হয়েছে, তাই না? হৃদ সারাদিন পর মুরাদপুর ফ্ল্যাটে আসলো রাদিফের সঙ্গে দেখা করতে। আসিফ হৃদের ছেলেপেলের সঙ্গে নিচে অফিসে বসা ছিল। নিহাল খানও নিচেই আছে। আর কিছুক্ষণ পর তিনি বাড়ি চলে যাবেন। কাল রাত থেকে রাদীপ নিজের রিলেশনটা নিয়ে ডিস্টার্ব। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে প্রথমে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিল হৃদ আর আসিফের সামনে। সে সত্যিই ভালোবেসেছিল নিহাকে। বিয়ে করার স্বপ্নও বুনেছিল দুজন। অথচ রাদীপ বুঝতে পারল না স্বপ্ন শুধু রাদীপ একতরফা দেখেছিল নিহাকে নিয়ে। তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসেনি। হৃদ ফ্ল্যাটের দরজায় নক করতে গিয়ে দেখল দরজাটা ভেতর থেকে চাপানো।
ড্রয়িং রুম হতে টিভির শব্দ আসছে। টিভিতে কার্টুন চলছে। অন্য সময়ের কথা বাদ, বর্তমানে রাদিফের যেই মন মানসিকতা, সে এই মুহূর্তে বসে বসে কখনো টিভিতে কার্টুন দেখবে না। রাদিফ বাদে ফ্ল্যাটে কেউ থাকার কথাও নয় যে বাচ্চাদের মতো করে বসে বসে কার্টুন দেখবে। হৃদ দ্বিধা নিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই বিশাল বড় টিভিতে টম অ্যান্ড জেরিকে দেখল দৌড়াদৌড়ি করতে। ড্রয়িং রুমের সোফা খালি। রান্নাঘর হতে টুকটাক শব্দ আসছে, হয়তো কেউ কাজ করছে। হৃদ ভাবল রাদীপ ড্রয়িং রুমের টিভি ছেড়ে কিচেনে কাজ করছে। হৃদ কিচেনের দিকে যেতে গিয়ে মেয়েলি খিলখিল হাসির শব্দ পেল। হৃদ কপাল কুঁচকে পেছনে তাকাতেই দেখল একটা মেয়ে ফ্লোরে বসে টি টেবিলে পিঠ ঠেকিয়ে টিভি দেখছে আর হাসছে। মেয়েটির পেছন হৃদের চেনা লাগল। সে এগিয়ে এসে মাকে পপকর্ন কোলে টিভি দেখে হাসতে দেখে কপাল কুঁচকাল। এই মেয়েকে সে সকালে বাড়িতে দেখেছিল, এখানে আসলো কখন? আসলো যখন হৃদকে কেন কেউ কিছু বলল না? হৃদ বিরক্তির চোখে মায়াকে ধমকে বলল, তুমি এখানে কি করছো? পপকর্ন খাচ্ছি। হৃদের উপস্থিতি মায়া স্বাভাবিকভাবেই নিয়েছে। সে টিভি দেখতে দেখতে হৃদকে কথাটা বলল। মায়ের হেয়ালি উত্তরে হৃদের বিরক্তি বাড়ল। হৃদ বলল, তুমি এখানে কিভাবে এসেছ? মায়াও সেইভাবেই উত্তর দিয়ে বলল, গাড়িতে করে এসেছি, আর বাকিটা পথ পায়ে হেঁটে উঠেছি। আপনাদের বিল্ডিংয়ের লিফটটা নষ্ট, তাই নিচ থেকে হেঁটে আসতে হয়েছে আমায়। নেক্সট টাইম লিফটটা ঠিক করে রাখবেন, কেমন? মায়ের হেয়ালিতে হৃদ তৎক্ষণাৎ মায়ের মুখোমুখিতে গিয়ে বসল। মায়ের লম্বা চুলের বেনি টেনে গলায় পেঁচিয়ে হৃদের মুখোমুখি করে তারপর বলল, এখানে কিন্তু আপনার ক্ষমতাবান শাশুড়ি নেই ম্যাডাম, যে আপনাকে বাঁচাবে। আমার সাথে বাড়াবাড়ি করলে সোজা তুলে আছাড় মারব, তখন বুঝিয়েন কিন্তু। হৃদ মায়ের মুখোমুখি বসে একে অপরের নিঃশ্বাস দুজনের মুখে আছড়ে পড়ছে। হৃদের চোখে চোখ রেখে মায়াও একই হেয়ালি উত্তরে বলল, শাশুড়ি নেই তো কি হয়েছে, আমার শ্বশুরও কিন্তু কম না। মন্ত্রীর ছেলের বউ আমি, বুঝেছেন? গায়ে হাত দিলে জেল কিন্তু কনফার্ম নেতা সাহেব। শ্বশুরের ভয় দেখান? এই হৃদ খান কাউকে ভয় পায় না। জেলে গেলেও আপনার বদনাম করেই যাব ম্যাডাম, বুঝিয়েন কিন্তু। খারাপ মানুষের খপ্পরে পড়েছেন, আমার নামে বদনাম হয়ে যাবেন। বদনামী পুরুষের বউ হয়ে যদি গায়ে দু একটা বদনাম মাখতে না পারি, তাহলে কিসের বউ হলাম বলুন? বকবক শিখে গেছেন না? জবান কেটে ফেলি, বোবা করে দিই। কি দিই? ভাবি, আপনার চিজ পাস্তা। মায়া কিছু বলবে তক্ষুনি রাদীপ ট্রেতে করে মায়ের জন্য পাস্তা বানিয়ে রান্নাঘর হতে বেরোতে বেরোতে মায়াকে ডাকল। রাদীপ হৃদকে প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু রান্নাঘর হতে বেরোতেই দেখল হৃদ মায়া মুখোমুখি বসে আছে। রাদীপ জানত হৃদ নিচেই আছে, তাই অবাক হলো না, বরং স্বাভাবিকের ন্যায় জানতে চেয়ে বলল, ভাই তুমি কিছু খাবে? বানিয়ে আনবো? রাদীপের মন মানসিকতা ভালো নেই, অথচ মায়ের জন্য রাদীপ রান্না করছে। হৃদ বুঝতে পারল মায়া রাদীপকে সময় দেওয়ার জন্যই হয়তো এখানে এসেছে। হৃদ মায়াকে ছেড়ে উঠে দাঁড়াতেই রাদীপ হাতের ট্রে মায়ের দিকে বাড়িয়ে দিল। মায়া বসে থেকে সেটি নিল রাদীপের থেকে, ফ্লোরে রেখে রাদীপকে বলল, রাদীপ ভাই আপনি বসুন, আপনার ভাই এখন ফ্রেশ হবেন। উনি বাইরে থেকে এসে কিছু খান না ফ্রেশ না হয়ে। আপনার ভাই ফ্রেশ হয়ে আসলে আমি কফি করে দেব, আপনি আমার সাথে বসে পাস্তা খান। হৃদ রাদীপকে প্রশ্ন করে বলল, ও কখন এসেছে? ভাবি দুপুরে এসেছিল আমার জন্য খাবার নিয়ে। তোমাকে আর আব্বাকে যেই খাবার আমি দুপুরে পাঠিয়েছিলাম তা ভাবি নিয়ে এসেছিল আমাদের জন্য। রাত হয়ে গেছে, ওকে বাসায় পাঠালি না কেন তাহলে? রাদীপের কিছু বলার আগেই মায়া বলল, আজ আমি আপনাদের সাথে এই ফ্ল্যাটেই থাকব, তাই যাইনি। হৃদ আজ রাদীপের সঙ্গে এই ফ্ল্যাটে থাকবে, সেটা সুফিয়া খানকে জানিয়ে এসেছিল সকালে, কিন্তু মায়া যে হৃদের পিছু পিছু এখানে চলে আসবে সেটা হৃদ জানত না। এখন মায়া কিছু না বললে হৃদ থাকত, কিন্তু মায়া হৃদের সঙ্গে এই ফ্ল্যাটে থাকার ইচ্ছে পোষণ করাই হৃদ বেঁকে বসল। সে এই ফ্ল্যাটে থাকবে না মায়া আশায়। হৃদ তেড়ামি করে মায়াকে শুনিয়ে রাদীপকে বলল, আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাচ্ছি। রাদীপ তুই থাক। কেন ভাই? রাদীপ প্রশ্ন করল, অথচ হৃদ উত্তর করল না। সে এসেছিল ফ্রেশ হতে, কিন্তু এখন মায়ার সাথে তেড়ামি করে ফ্রেশ না হয়ে চলে যেতে হচ্ছে। হৃদ ঘুরতেই মায়াও রাদীপের বানিয়ে আনা পাস্তার বাটি নিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। সে হৃদের সঙ্গে চলে যাবে। রাদীপের থেকে বিদায় নিয়ে মায়া হৃদের পিছু ছুটে বলল, আমিও তাহলে চলে যাচ্ছি রাদীপ ভাই, আপনি ভয় পাবেন না কেমন? আসিফ ভাই আপনার সাথে রাতে থাকবে। হৃদ কয়েক কদম সামনে হেঁটেছিল। মায়া হৃদের পায়ের সঙ্গে তাল মিলিয়ে হেঁটে কথাগুলো রাদীপকে বলছিল। হৃদ মায়ার কথায় হঠাৎ দাঁড়িয়ে যেতেই মায়া হৃদের পিঠে ধাক্কা খেল, পাস্তার বাটি নিয়েই। এতে হৃদের পিঠে আর মায়ের জামায় কিছু পাস্তা ছিটকে পড়তেই মায়া তাড়াহুড়ো করে পিছিয়ে গেল জিভে কামড় দিয়ে। হৃদ রাগে বিরক্তিতে পেছনে ঘুরে তাকালো। হৃদের পিঠে মশলার পাস্তা পড়েছে অনুভব করতেই হৃদ মায়ের দিকে তেড়ে যেতেই মায়া কয়েক কদম পিছিয়ে গেল।
হৃদ দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, চোখ নেই? আমার পিছন পিছন ছুটছ কেন? মায়া দাঁড়িয়ে বোকার মতো প্রশ্ন করল, তাহলে কোথায় যাব? জাহান্নামে যাও। সামনে আমার বিয়ে, এখন জাহান্নামে গেলে আম্মু রাগ করবেন। এর থেকে বরং আপনাকে আমার সাথে নিয়ে যাই, চলুন। রাদীপ মায়ের কথায় ফিক করে হেসে ফেলল ভাঙা মনেও। মায়া তখনও বাটি হাতে দাঁড়িয়ে হৃদের সঙ্গে যেতে প্রস্তুত। হৃদ রাগে কটমট করে মায়াকে দেখে সে রুমে গেল। এসব মশলা মাখা শরীর নিয়ে সে কখনো বেরোতে পারবে না। গোসল না করা অবধি তার শান্তি নেই। হৃদ চলে যেতেই মায়া ঠোঁট উল্টাল। রাদীপ হেসে বলল, আমার জীবনে হৃদ ভাইয়াকে কখনো এতটা ধৈর্যশীল দেখিনি ভাবি। ভাই রকচটা মানুষ, সেটা সবাই জানে। আপনি ভাইয়ার জীবনে আসার পর থেকে হৃদ ভাই অনেক কিছু কন্ট্রোল করে চলে। আর নয়তো এখন আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে অনায়াসে 2-4টে থাপ্পড় এমনি খেয়ে ফেলত।